আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পাবনার রূপপুরে দেশের একমাত্র যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে প্রায় ২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতে যাচ্ছি এবং কোনো রকম বিরতি ছাড়া একনাগাড়ে ৬০ বছর ৬০ ইয়ার্স এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা বিদ্যুৎ পাব। প্রাথমিক যে ইনভেস্টমেন্ট আকাশচুম্বী, প্রায় ১,১২,০০০ কোটি টাকা। কিন্তু পার ইউনিট হিসেবে যদি ধরা হয় এবং আগামী ৬০ বছরের যে মুদ্রার অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন ধরা হয়, ডেপ্রিসিয়েশন ধরা হয়, তাহলে এই বিদ্যুৎ যতটা সস্তা, একেবারে পানির মতো, মানে সোলার পাওয়ারের যে বা জলবিদ্যুতের যে খরচ, তার চাইতে অনেক অনেক কম। এবং সেক্ষেত্রে আগামী ৬০ বছরের ক্যালকুলেশন যদি করেন, তাহলে ১,১০,০০০ কোটি টাকা, এটাকে মনে হবে তেজপাতা, কোনো টাকাই না। এই বিদ্যুৎ কেন্দ্র চালু হতে যাচ্ছে এবং আগামী আগস্ট মাসে, মানে এটা হলো আজকে যে ভিডিওটা করছি এপ্রিল মাসের শেষ দিন, আগামীকাল পহেলা মে, জুন, জুলাই, আগস্ট মাসে এটি জাতীয় গ্রিডে যুক্ত হবে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে এবং এখানে জ্বালানি লোড করা হয়েছে, মানে যে ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম এখানে ঢুকানো হয়েছে এবং এটা এখন চলছে। সব কিছু যদি স্বাভাবিক থাকে, তাহলে সারা পৃথিবীর বুকে ৩৩তম গর্বিত রাষ্ট্ররূপে, যাদের দেশে পরমাণু চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, পৃথিবীর কতগুলো দেশ রয়েছে জাতিসংঘের সদস্য, তাদের মধ্যে ৩৩টি দেশের মাত্র এই গৌরবোজ্জ্বল স্থাপনা আছে, তাদের মধ্যে বাংলাদেশ অনুপ্রবেশ করতে যাচ্ছে। এটা আমাদের জন্য অতি গর্বের, পুরো জাতি এর জন্য গর্বিত। এবং এই পারমাণবিক চুল্লির সঙ্গে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে এবং বাংলাদেশের মতো একটি জায়গাতে, জনবহুল একটি রাষ্ট্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার মতো যে প্রচণ্ড দুঃসাহস দরকার, যেটি পাকিস্তান জমানাতে আইয়ুব খানও সাহস পাননি, এই দুঃসাহসিক কর্মের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে পাবনার জনগণ, তাদের মধ্যে নানা রকম বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে পুরো জেলা শেষ হয়ে যাবে। তারা রাস্তায় নামতে পারতেন, বিদ্রোহ করতে পারতেন, কিন্তু সেটা না করে পুরো এলাকাটিকে একটি ক্ষুদে রাশিয়া বানানো হয়ে গেছে। অর্থাৎ সেখানে শত শত রাশিয়ান ইঞ্জিনিয়ার, কর্মকর্তা কর্মচারী, তারা সেখানে আছেন এবং ওখানে যে একটা পরিবেশ, না গেলে কেউ বুঝতে পারবেন না। রাশিয়ান লোক স্বামী স্ত্রী রাস্তায় আলু কিনছে, পেঁয়াজ কিনছে, বাংলা ভাষায় কথা বলছে। বাঙালিরা, সেই রূপপুরের যারা বাঙালি, তারা আবার অনেকে রাশিয়ান ভাষা শিখে গেছে। একটা বৃহত্তম নয়, প্রধানতম পরাশক্তির সঙ্গে আমাদের এই যে একটা বন্ধন, পারমাণবিক বন্ধন, এটি আগামীতে আমাদের যে কেবলমাত্র যে বৈদ্যুতিক বা জ্বালানি সংকট মোকাবেলা অথবা জ্বালানি নিরাপত্তার বাইরেও আমাদের সঙ্গে রাশিয়ার এই বন্ধন আমাদের সামগ্রিক যে দেশের কৌশলগত নিরাপত্তা, এই ক্ষেত্রে একটা মাইলস্টোন স্থাপিত হয়ে গেল। ফলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাদের রহমত দান করুন, বরকত দান করুন এবং তাদের ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে তাদেরকে যার যার অবস্থানে তারা ভালো থাকুন, এই প্রার্থনা করছি। এই কাজের সঙ্গে খোলামেলা বলতে গেলে, যদি আপনি ধরেন, বহু মানুষ এর সঙ্গে জড়িত। 1967-এ যখন আইয়ুব খান ক্ষমতাতে, তখন এখানে একটা
পারমাণবিক এরকম বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য একটা মাস্টার প্ল্যান তারা নিয়েছিল এবং ভূমি জরিপ থেকে শুরু করে আর অনেক কিছু কিন্তু সেই জমানায় হয়েছিল। পরবর্তী যে সরকারি ক্ষমতায় এসেছে প্রতিটি সরকারের সময় এই ফাইলগুলো চলতেছিল এবং কোনো সরকার এটাকে বাতিল করেনি। দিস ইজ দ্য পজিটিভ। অর্থাৎ বঙ্গবন্ধু সরকার, জিয়াউর রহমান সরকার, পরবর্তীতে যারাই আসছে, এমনকি খন্দকার মোশতাক আসছে, এই যে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাটি কখনো কোনো সরকার রিজেক্ট করেনি। যদি রিজেক্ট করা হতো, শেখ হাসিনার পক্ষে আসলে এটা নতুন করে চালু করা সম্ভব ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট থিং। ফলে উই মাস্ট শো আওয়ার গ্র্যাটিটিউড অ্যান্ড গ্রেটফুলনেস টুয়ার্ডস অল গভর্নমেন্ট অফিসিয়াল and political parties as well as the government belongs to the power in the previous days. এটা বুঝতে হবে, আনগ্রেটফুল হলে চলবে না। তো সেই অর্থে সিংহভাগ কাজ শেখ হাসিনা করেছেন, তাকে প্রশংসা করতেই হবে। দ্যার ইজ নো ওয়ে। মিস্টার ভ্লাদিমির পুতিন আমেরিকাকে টেক্কা দিয়ে শেখ হাসিনার সঙ্গে একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশে 90,000 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং রাশিয়ার অর্থনীতি ভালো না। তারা যেই সময়টাতে বিনিয়োগে এসেছে সেই সময়টাতে রাশিয়ার অর্থনীতি ভালো ছিল না। তো সেই অর্থনীতি থেকে 90,000 কোটি টাকা বের করে সেই টাকা বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বে তারা বিনিয়োগ করেছে। এই জন্য রাশিয়ান সরকারকে সম্মান দিতে হবে, ধন্যবাদ দিতে হবে। যেভাবে 1971 সনে রাশিয়ার সহযোগিতা না থাকলে আমরা কোনোদিন স্বাধীনতা পেতাম না। আমেরিকা আমাদের কুটি কুটি করে কেটে ফেলত। দ্বিতীয়ত, স্বাধীনতার পরে আমাদের বন্দর, অবকাঠামো, কর্ণফুলীর চ্যানেল এবং মংলা বন্দরের চ্যানেল, সেখানে মাইন পুঁতে যেভাবে রেখেছিল, আমরা জিন্দিগিতে আমাদের নিজস্ব টেকনোলজি, এমনকি ভারতের টেকনোলজি দিয়েও আমরা আজ পর্যন্ত, মানে আজকে 50 বছর পর্যন্ত আমরা সেই বন্দরকে ব্যবহার করতে পারতাম না। পাকিস্তানিরা যাওয়ার সময় আমাদের এ সকল বড় বড় ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে যেখানে যেখানে নৌ চলাচলের রুট রয়েছে সেখানে তারা মাইন পুঁতে গিয়েছিল। যেভাবে এখন ইরান হরমুজে মাইন পুঁতে রেখেছে, আমেরিকা সেখানে কিচ্ছু করতে পারছে না। তো সেই মাইনগুলো কারা তুলেছিল? এই রাশিয়া, আমাদের পরীক্ষিত এবং আমাদের প্রমাণিত বন্ধু। সো উই মাস্ট পে আওয়ার গ্রেটফুলনেস, গ্র্যাটিটিউড অ্যান্ড হোমেজ, আনুগত্য রাশিয়ার সরকারের প্রতি। যে জাতি কৃতজ্ঞ নয়, আল্লাহ কখনো তাদের প্রতি নিয়ামত দেন না। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। এই প্রকল্প বন্ধ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে, কিন্তু তিনি এই প্রকল্পের পথে বাধা তৈরি করেননি। এই প্রকল্পের ঋণ পরিশোধ করেছেন, তাকে যে যাই বলেন না কেন, এবং রাশিয়ান সরকারের সঙ্গে ওই সময়টিতে তারা সম্পর্ক নষ্ট করেনি। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, জ্বালানি মন্ত্রণালয়, জ্বালানি উপদেষ্টা যিনি ছিলেন তাকেও ধন্যবাদ দিতে হবে। এবং ওই সময়টাতে রাশিয়ার এই যে 90,000 কোটি টাকা ঋণের যে কিস্তি, এই কিস্তি নিয়ে ভীষণ রকম জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতা হলো এরকম যে রাশিয়া চাচ্ছিল যে তাদের অর্থ রুবলে দেওয়া হোক। এই কারণ হলো ডলারে এই পেমেন্ট নেওয়ার মতো তাদের রাশিয়ান সরকারের কোনো ক্যাপাবিলিটি ছিল না। এর কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কোনো ব্যাংক ডলারে পেমেন্ট নিচ্ছিল না। এদিকে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় রুবলে পরিশোধ করা বা ইয়েনে চায়নাকে পরিশোধ করে চায়নার মাধ্যমে বা রুবলে পরিশোধ করা, এই যে একটা জটিল অবস্থা, সেই জটিল অবস্থা তারা মোকাবেলা করতে পারছিল না। এর বাইরে যেটা ছিল সেটা হলো যে এই টাকা, মানে একটা বিশাল অ্যামাউন্টের একটা টাকা, এটা নট লেস দেন 1 বিলিয়ন or about $1.5 বিলিয়ন। এই টাকা সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এটাকে আলাদা করে রেখেছিল এবং বারবার রাশিয়াকে বোঝানো হচ্ছিল যে আমাদের টাকার কোনো সমস্যা নেই, এই দেখো টাকা আমি আলাদা করে রেখেছি, তোমার যেভাবে সমস্যা তুমি গ্রহণ করতে পারছো না, আমারও একই সমস্যা, আমি রুবলে টাকাটা দিতে পারছি না। ফলে কি হলো, রাশিয়া কিন্তু এই প্রকল্পের যে বাকি কাজ, এটা টাকা দেওয়া হয়নি এজন্য বন্ধ রাখেনি, তারা সেই কাজ চালিয়ে গেছে। তৃতীয়ত,
এই যে 2 মাসের সরকার তারেক রহমান সাহেব, তার সরকার আসার পরে এই সরকারের প্রকল্পের যারা লোকজনরা আছেন তারা ইচ্ছা করলে এটাকে ডিলে করতে পারত, ঝামেলা করতে পারত, বাজে কথা বলতে পারত, কিন্তু তারা এই প্রকল্পটি অতি দ্রুত চালু করার সকল ব্যবস্থা নিয়েছে। এজন্য আওয়ামী লীগের লোকজন আছে, তাদেরও উচিত এই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা। এটা গেল নীতি কথা। এর বাইরে কিছু নোংরামি হচ্ছে। নোংরামি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বা বিএনপির ঊর্ধ্বতন পর্যায়ে কেউ করছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার এখানে কোনো ক্রেডিট নেই, সে যা কিছু করেছে সেটা হলো এখান থেকে সে $5 বিলিয়ন চুরি করেছে, দেশের বাইরে পাচার করেছে। এটা একেবারে অথর্ব, একেবারে বাজে কথা, এবং এটা বলতে গেলে একেবারে অসম্ভব। আপনি বোঝার চেষ্টা করুন, রাশিয়ার সরকার, পুতিন সরকার, তাদের যে জ্বালানি মন্ত্রণালয়, সেই জ্বালানি মন্ত্রণালয় এবং তাদের যে পরমাণু যে বিভাগ রয়েছে, গ্যাসপ্রম, তার মাধ্যমে এই বিনিয়োগটা এখানে করেছে। কাজে এখানে টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনাকে $5 বিলিয়ন, মানে রাশিয়ার মানে যেখানে টোটাল $5 বিলিয়ন মানে প্রায় ৬২,০০০ কোটি টাকা, তো টাকা দিল ৯০,০০০ কোটি টাকা। তাও এখনো পর্যন্ত সেই ৯০,০০০ কোটি টাকার পুরোটা কিন্তু দেওয়া হয়নি। হয়তো ৮০,০০০ কোটি টাকা এখন পর্যন্ত তারা বিনিয়োগ করেছে, বাকি আরও ধাপে ধাপে তারা বিনিয়োগ করবে। আরও ২-৩ বছর লাগবে তাদের এই ৯০,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে। তারা এ যাবৎকালে ধরুন আজকের দিন পর্যন্ত সাকুল্যে হয়তো ৭০,০০০ বা ৮০,০০০ কোটি টাকা, ৭০,০০০ কোটি টাকা তারা বিনিয়োগ করেছে। আর ৭০,০০০ কোটি টাকা থেকে তারা শেখ হাসিনাকে আরও ৪-৫ বছর আগে ৬০,০০০ কোটি টাকা তারা দিয়ে দিয়েছে। তাহলে এই প্রকল্প মাত্র ১০,০০০ কোটি টাকায় হয়েছে। এর চেয়ে গাঁজাখুরি গল্প, এই গল্প যারা সাজিয়েছে, এই গল্পের যারা নায়ক, এরা যদি সরকারের সাথে থাকে, এই সরকারের ডুবতে খুব বেশি দেরি লাগবে না। আর ডুবার জন্য বঙ্গোপসাগরে যাইতে হবে না। এই যে তারেক রহমান সাহেব যে ছোট ছোট খাল কাটছে, সেই খালের মধ্যে ডুবে এদের মরতে হবে। কাজে এই ধরনের অপপ্রচার যারা ছড়ায়, দে শুড বি পানিশড, তাদেরকে পানিশড করতে হবে। কেউ কেউ বলার চেষ্টা করছে যে এই সমস্ত প্রকল্প জিয়াউর রহমান এর জমানাতে হয়েছে, বেগম যে এগুলো সব কিছু ইনিশিয়েট করেছে। আমি তো বললাম যে প্রত্যেকটা সরকারই এখানে ইতিবাচক দিক আছে, যার যতটুকু প্রাপ্য উই মাস্ট সে ইয়েস, থ্যাংক ইউ, কিন্তু নট মোর দ্যান দ্যাট। এই বিষয়গুলোকে বাদ দিতে হবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনও কিন্তু এখন বলার চেষ্টা করছে যে ঠিক আছে, এখানে জিয়াউর রহমানের ভূমিকা আছে, ভালো কথা, এখানে তো পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া, তারও ভূমিকা আছে। হ্যাঁ, অবশ্যই আছে। এই কারণ হলো বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি সেখানকার প্রধান বৈজ্ঞানিক ছিলেন, তার সঙ্গে বেগম জিয়ার ভালো সম্পর্ক ছিল, তার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালো সম্পর্ক ছিল, এবং তিনি এই সমস্ত দলবাজির মধ্যে কোনোদিন ছিলেন না। ই ওয়াজ এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। বাংলাদেশে মানে যদি ডক্টর ওয়াজেদ মিয়া, মানে উনি যদি বাংলাদেশে জন্ম না নিয়ে আমেরিকাতে জন্ম নিতেন বা ইংল্যান্ডে জন্ম নিতেন, তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হতো। দ্বিতীয়ত হলো যে তার যে মেধা যোগ্যতা ছিল, ওটা বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের যে কার্যবিধি, কার্যপ্রণালী, এটা খুব সীমিত ছিল, ফলে তিনি হয়তো আরও ভালো করতে পারতেন। তার মেধা এবং যোগ্যতা যদি দেখতে হয়, তাহলে তিনি যখন ফজলুল হক হলের ভিপি ছিলেন, এই ওয়াজেদ মিয়া, এবং তখন ছাত্রলীগের নেতা ছিলেন, তখন সেই বিশ্ববিদ্যালয়ের যে ফুটবল টিম, সেই ফুটবল টিমের তিনি প্রধান ছিলেন। তার যে এই সম্ভবত আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজের সমপর্যায়ের, হাফিজ সাহেবও ফুটবল খেলতেন। এরকম অনন্য সাধারণ একজন মানুষ, তিনি এই পরমাণু শক্তি কমিশনে ছিলেন, দীর্ঘদিন ছিলেন। কাজেই তার অবদান এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে থাকবে, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আবার এটা নিয়ে বগল বাজারের কোনো দরকার নেই। এখন হঠাৎ করে আওয়ামী লীগের জমানাতে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন তো মাননীয় প্রধানমন্ত্রী সেই জমানাতে একবারও বলেনি আমার স্বামীর এখানে কর্তৃত্ব ছিল, আমার স্বামীর অনুপ্রেরণাতে আমি আজ এখানে এসেছি, তিনি তো সেই কথা বলেননি। তা আওয়ামী লীগের লোকদের এখন এত দরদ আসলো কেন ওয়াজেদ মিয়া সম্পর্কে? তো এরকম অনেক কিছু হচ্ছে। আমাদের বক্তব্যটা হলো যে ওরকম নবজাতক শিশু হলেও ঘরে আমরা একদম চুমা দিতে দিতে তাকে মেরেই ফেললাম। এটা খুব খারাপ জিনিস। আমাদের গর্বের যে একটা বস্তু যেটা হয়েছে,
এটাকে আমাদের ধারণ করতে হবে। একইভাবে আমরা শেখ হাসিনার জমানাতে আকাশে স্যাটেলাইট পাঠিয়েছিলাম। ওটা ওই সময়টিতে খুব একটা যাকে বলে ৮০০ কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানো হয়েছিল। এখন না হয় সেটা পরিবর্তন করে জিয়াউর রহমানের নামে করা হোক, তারেক জিয়ার নামে করা হোক, বেগম জিয়ার নামে করা হোক, ডাজ নট ম্যাটার। কিন্তু ওটা যদি ভয়াবহ হয়, আমি এখন পর্যন্ত আই এম নট এক্সপার্ট, আমি এখন পর্যন্ত বলতে পারছি না যে যে শেখ হাসিনার যে স্যাটেলাইট প্রকল্পটি ছিল, যার মাধ্যমে ইন্টারনেট এবং প্রযুক্তির ক্ষেত্রে আমরা একটা নিজেদের গেটওয়ে তৈরি করে ফেলেছিলাম। আমাদের যে টেলিভিশনগুলো, আমাদের যে টেলিফোন কোম্পানিগুলো, আমরা যে ব্যান্ডউইথ ব্যবহার করতাম, সেক্ষেত্রে নাকি একটা নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এবং এই প্রকল্পটি রাষ্ট্র বিনিয়োগ করেছিল, কিন্তু অপারেটর ছিল সালমান এফ রহমান। এটা আমার কাছে ভালো মনে হয়নি। এনিওয়ে, এখন সেই প্রকল্পটি কী অবস্থায় আছে, সেটা চালু করা যাবে কি না। বাট এটা যদি ভায়াবল হয়, আকাশে বাংলাদেশের একটা স্যাটেলাইট আছে, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এরকম অনেকগুলো বিষয় রয়েছে শেখ হাসিনার জামানাতে করা হয়েছে। এগুলোকে চালু রাখতে হবে যদি এগুলো ভায়াবল হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।